ফ্যামিলি কেবিনের বিছানায় গোল হয়ে ঝালমুড়ি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে সকলে। সাইবান একটা চেয়ার নিয়ে কাছাকাছি বসেছে, কারণ বিছানায় তার জায়গা হয়নি। তার বুকে লেপ্টে ইজান ঘুমিয়ে আছে। ছেলেকে সাবধানে ধরে রেখেছে সে। সারিকার হাতে একটা খালি বোতল। সে গুনিয়ে গুনিয়ে সবার দিকে তাকিয়ে সে গলা খাকড়ি দিয়ে শুরু করলো। ওকে, সবাই রেডি? আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছি। বোতলের মুখ যার দিকে ঘুরবে সে দুটো অপশন পাবে। ট্রুথ নিলে আমরা তাকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নের সত্যি সত্যি জবাব দিতে হবে, মন থেকে। আমরা না বুঝলেও আল্লাহ ঠিকই বুঝবে, সো মিথ্যা হইতে সাবধান। সারিকার কথায় অনেকে হেসে ফেলল। সে পুনরায় বলল, আর ডেয়ার নিলে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। যে কোনো কিছু বলা হতে পারে করতে, মেনে নিতে হবে। না মানলে প্যালান্টি হিসাবে আমরা যা বলবো তাই মাথা পেতে নিতে হবে। ওকে, এবার শুরু করলাম। সবার মাঝে বসে সুগন্ধা ভয়ে ভয়ে নিজের হাত দুটো জুড়ে প্রার্থনায় লিপ্ত হয়ে গেল। সারিকা বোতলটা মাঝখানে রেখে ঘুরিয়ে দিল। বনবন করে ঘুরল সেটা। সঙ্গে সকলের হৃদস্পন্দন হলো বাঁধনহারা। বোতলের মুখটা ঘুরতে ঘুরতে থামলো অনুরাগের দিকে। ইয়ে অনু, পেয়েছি তোকে। শীষ বাজিয়ে হাততালি দিয়ে উঠল তিতলি। অনুরাগ একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথায় হাত বুলালো। মৃদু হাসি গোপন করে বলল, ট্রুথ, যাস শালা, ডেয়ারে আসল মজা। এই ভাই, আমি জানি না, এই শালাকে তোমরা প্রশ্ন করো। তিতলি হাল ছেড়ে দিয়ে মুখ ফুলিয়ে বসে রইল। সাইবান ঘুমে কাদা হয়ে যাওয়া ইজানকে নিজের কাঁধে শুয়ে জানালো, ওর এমন কোনো ডার্ক সিগারেট নেই যেটা আমি জানি না, তাই তোরাই প্রশ্ন কর। জীবনে কয়টা প্রেম করেছ? হঠাৎ করে প্রশ্নটা করল সারিকা, একদম স্বাভাবিকভাবেই। সকলেই উৎসাহ নিয়ে তাকালো একমাত্র ইরামবাদে। সে প্রশ্নান্ত চোখে একবার সারিকা এবং অতঃপর অনুরাগের অভিব্যক্তি লক্ষ্য করল। অনুরাগকে অবশ্য তেমন বিব্রত মনে হলো না। দ্বিধাহীন জবাব দিল সে, একটাও না। আজকালকার ছেলে হয়ে একটাও প্রেম করনি, এটা বিশ্বাসযোগ্য? সারিকার দ্বিতীয় প্রশ্নে একগাল হাসল অনুরাগ। ট্রুথ চেয়েছেন, সত্যি বলেছি। বিশ্বাস না করা আপনার ব্যাপার। ভাই, ও সত্যি বলছে। প্রেম আর অনুরাগ পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চোখ উল্টে মন্তব্য চালান করল তিতলি। সাইবান তেমন কিছুই বলল না। চোখ ফিরিয়ে ছেলে ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা খেয়াল করল। সকলের মাঝখানে হঠাৎ সুগন্ধা বলে উঠল, আচ্ছা, প্রেম ছিল না, কিন্তু অনুভূতিও ছিল না, ওই যে ক্রাশ আর কি। সুগন্ধার অপ্রত্যাশিত প্রশ্ন সকলকে জমিয়ে দিল ক্ষণিকের জন্য। অনুরাগ প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। এর আগেই সারিকা মাঝখান থেকে বলে উঠল, একটাই প্রশ্ন করা যায় সুগন্ধা, তুই আরেকটা প্রশ্ন করতে পারবি না। আমি বোতল ঘোরাচ্ছি আবার। অনুভূতি ছিল। সারিকা বোতল ঘোরাতে ঘোরাতে উদ্যত হলেও অনুরাগের উত্তরে থমকে গেল। ঝট করে ফিরে তাকালো। ছেলেটা তার দিকে তাকিয়ে নেই, দৃষ্টি আপাতত সুগন্ধার উপর। সকলের পিনপতন নীরবতার মাঝে অনুরাগ বেশ শান্ত সুরে বলে গেল, সেটাও একজনই, তাকে পেলাম না, তাই আর কোনো অনুভূতি জীবনে আসলো না। পাইলেন না কেন? সুগন্ধা যেন মুহূর্তের মাঝে ডুবে গিয়েছে। জল জল দৃষ্টিতে চেয়ে আছে অনুরাগের দিকে। মৃদু হেসে অনুরাগ সোজা হয়ে বসে তার চোখে নরম দৃষ্টি ফেলে বলল, ভালোবাসলে পেতে হবে এমন কোথাও লেখা আছে? কৃষ্ণ কি রাধাকে পেয়েছিল? চোখ পিটপিট করল সুগন্ধা। কিন্তু ওনাদের তো আত্মার মিলন হয়েছিল। অনুরাগের হাসিটা একটুখানি প্রশস্ত হলো। আমার ভাগ্যে সেটা নেই। উপস্থিত ক্রমশই গভীর হয়ে যাচ্ছে দেখে ইরাম বিষণ্ণতা দূর করে বলল, সারিকা, বোতল ঘোরাও। এতক্ষণ বরফের মতো বসে থাকা সারিকা এবার মাথা দুলিয়ে বোতলটা ঘুরিয়ে দিল। সামান্য হাত কাঁপল তার, যা সূক্ষ্মভাবে এড়িয়ে গেল সে। বনবন করে ঘুরতে ঘুরতে বোতল এবার গিয়ে থামল তিতলির উপর। ইয়াস ডিয়ার বেবি। লঞ্চের রেলিংয়ে উঠে একটা লাফ দে। সাইবানের কথায় তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। তোর সমস্যাটা কি? আমি মরে গেলে তুই খুশি হবি না? দাঁড়া, দিচ্ছি এক্ষুনি লাফ। অনুরাগ তিতলির হাত টেনে বসিয়ে দিল। বাপরে বাপ, মাথায় দেখি বুলেট ট্রেনের গতিতে চলে। ও মজা করছে, আর তুই সেটাই তালেই ধেই ধেই করে নাচছিস। আমার কথা শোন, তোর ডেয়ার হলো তুই তোর কোকিলা কণ্ঠে আমাদের একটা গান গিয়ে শোনাবি। ওকে, নে।
আমি তবলা বাজাচ্ছি আর তুই ভটভটি চালু কর। কি? আমার গান তোর ভটভটি মনে হয়? দাঁড়া, দেখাচ্ছি তোকে। অনুরাগ এতক্ষণ ঝালমুড়ে রাখা বিশাল বাটিটা তুলে সত্যি সত্যিই তবলার ভঙ্গিতে বাজাতে শুরু করলো। সাইবান একটা চামচ তুলে তালে তালে গ্লাসের বাড়ি দিতে লাগলো। বন্ধুদের দলের কাণ্ড দেখে আজকে কোনো মতে তাকিয়ে থাকতে পারলো শুধু বাকিরা। তিতলি চোখ বুজে মারাত্মক কর্কশ কণ্ঠে গাইতে শুরু করলো। Every night in my dreams I see you, I feel you, that is how I know you, go on. গানের সুরটা খারাপ না, কিন্তু তিতলি অহেতুক দৌড় দিয়ে রীতিমতো চিৎকার করে গাইছে। দুই হাত দুই দিকে ছড়িয়ে শাহরুখ খানের মতন দাঁড়িয়ে আছে, যেন সে বিছানায় নয়, কোনো হাইলি প্রফেশনাল ব্র্যান্ড মেম্বারদের সঙ্গে স্টেজে আছে। সামনে হাজারো দর্শক। তালি দিতে দিতে গলার উৎসাহ চিৎকারে না পারতে হিসিয়ে উঠল ইরাম। তার কাঁধে কান গুজে রইল সুগন্ধা। তিতলি চেঁচিয়ে গাইছে, Near, far, wherever you are, I believe that's the hardest. Go on. শালাকে থামা, শালির ভোকাল কাট ছিঁড়ে যাবে। কানে হাত চেপে এক হাতে অনুরাগকে ঠেলে দিল সাইবান। অনুরাগ একটা বালিশ তুলে ধপাস করে তিতলির মুখ বরাবর মারতেই মেয়েটা পাহড়কে বিছানায় আছড়ে পড়ল। গান বন্ধ হয়ে গেল সহসায়। ভালো ডেয়ার করেছিস, টাইটানিকের গান গে। এবার যদি এই লঞ্চ ডুবে দেখিস তিতলি, তোকে আমি সবার আগে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব। কান দুটো বিষিয়ে দিলি, উফ ভগবান। কানে আঙুল চালালো অনুরাগ। এখনও শ্রবণ ইন্দ্রিয়া সচল আছে বলে স্বস্তি পেল। অপরদিকে অট্টহাসি হাসতে হাসতে উঠে বসল তিতলি। সবাইকে শাস্তি দিয়ে সে বেশ মজায় আছে। মাথা ঝিমঝিম করছে সারিকার চিৎকারের কারণে। বোতলটা নিয়ে সে দ্রুত ঘুরিয়ে দিল তৃতীয় আরেকটা গান ধরার আগেই। এবার নির্দেশিত হলো সারিকার নিচের দিকে। ট্রুথ। দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে তাড়াতাড়ি বলল রমণী, তাহলে বলো, পুটলার কাজিন কত দূর? পৃথিবীতে আসবে নাকি মঙ্গল গ্রহ থেকে নামানোর চিন্তাভাবনা নেই তোদের? প্রশ্নটা করল সাইবান। সারিকা ক্রোধে ভ্রু কুঁচকে ফেলল। একটা চাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব বেয়াদব। বড় বোনকে এসব প্রশ্ন করিস, নির্লজ্জ। ও মা, পরিবার পরিকল্পনার কথাই তো জিজ্ঞেস করলাম, এতে এত রেগে যাওয়ার কি আছে? নাকি দুলাভাইয়ের পাওয়ার কম? তা অবশ্য হতেই পারে, সবাই তো আর আমার মতো বিনা পরিশ্রমে বাপ হতে পারে না। দুষ্টুমির হাসি হাসল সাইবান। ঘুমন্ত ইজানের পিঠে চাপড়াতে চাপড়াতে খানিক ভাব নিল। সারিকা একটি হাত বাড়িয়ে তক্ষুনি ভাইয়ের বাহুতে একটা ঘুষি বসিয়ে দিল। পাল্টা চুল টানা খেল নিচেও। তোর মাথা কম, তুই দেখেছিস? দেখার আমন্ত্রণ জানাচ্ছিস নাকি? বাঁকা হাসল সাইবান। সারিকা তেতে উঠল। ইরাম আপু, ওকে থামান বলে দিচ্ছি, না হলে আজকে আমার হাতে ও এমন মারটা খাবে যে দুদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ইরাম সাইবানের দিকে চেয়ে সত্যি সত্যি ইশারা করল চুপ থাকতে। সারিকা ততক্ষণে নিজের ক্রোধ সামলে চুপচাপ বসল। দীর্ঘ প্রশ্বাস টেনে হৃদয় শান্ত করে শেষমেশ জবাব দিল, আমরা এখনও এসব নিয়ে কিছু ভাবিনি। আমি আর মিস্ত্রির দুজনেই কাজে ব্যস্ত থাকি। যখন মনে হবে বাচ্চার দায়িত্ব নিতে পারবো, বাবা মা হওয়ার যোগ্যতা হয়েছে, তখন প্ল্যান করব। তাহলে আপনার হইতে হইতে আমাদের ভাইজানের আরও 2টা হয়ে যাবে পরিশ্রমের সহিত। সুগন্ধা মন্তব্য না করে পারল না। অট্টহাসি হেসে উঠল সবাই। তৎক্ষণাৎ ক্ষিপ্ত গতিতে এগোলো সাইবানের হাত। সুগন্ধার বেনি ধরে 2টো পাক্কা মারল সে এক্ষুনি, কিন্তু ইরাম মাঝখানে থাকায় তার হাতটা চাপড় দিয়ে সরিয়ে দিল। ধমকালো, কুচুপু উঠে যাবে, যাও ওকে রেখে এসো। উঠে দাঁড়িয়ে সুগন্ধার দিকে নীরবে অশনি দৃষ্টি ফেলল সাইবান। একলা পেলেই হয়েছে শুধু। অদূরে গিয়ে সোফার উপর রাখা বেবি চেয়ারে ছেলেকে শুইয়ে দিয়ে আবার ফিরে এলো সে। ততক্ষণে মুখ টিপে হেসে নিল সকলে। বোতল ঘোরানো হলো আবার। এবার পড়ল বরাবর সুগন্ধার দিকে। ডেয়ার ডেয়ার, তোমার ডেয়ার এটাই যে এরপরে যার দিকে বোতল ঘুরবে তার সঙ্গে একটা রেসলিং ম্যাচ খেলতে হবে। ইরাম বলল।
সবাই চমকে উঠে সহমত জানালো, পছন্দ হয়েছে। হায় হায় আফা, এইভাবে বেইমানিটা করলেন আমার সাথে। ততক্ষণে বোতল ঘুরিয়ে দিয়েছে সারিকা তীব্র উত্তেজনায়। সেটা গিয়ে ঘুরতে ঘুরতে পড়ল ঠিক যে বান্দার কামনায় সকলে ছিল, সাইবান। বাঁকা হেসে হাতের আঙুল মটকাতে মটকাতে উঠে দাঁড়ালো সে। আয় জরিনার আম্মা সকিনা, তোর সাথে একটু কুতকুত খেলি। সাইবানের শক্তিশালী বাহু লক্ষ্য করে ঢুক গিলল সুগন্ধা। আমারে বাঁচান আফাজান, মুরগির মতন একটা পাক্কা মারবো আমারে। ইয়া, জেগে উঠুন নারী শক্তি, লড়াই করো লড়াই করো। তিতলি তালি দিতে দিতে চেয়ার করতে লাগলো। অত্যন্ত মজাদার হয়ে উঠল সময়টা। যা হওয়ার তাই হলো। সাইবানের কিছুই করার প্রয়োজন পড়ল না। সে শুধু সুগন্ধার পিঠে কুনুই দিয়ে একটা ঠেলা দিল। তাতে মেয়েটা ধরাশায়ী হয়ে মেঝেতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। আমি আম্মাজানের কাছে বিচার দিমু। ভাইজান, আপনার উপর তামান্না ভাটিয়ার অভিশাপ পড়ুক। কি বললি? ওরে দুর্গন্ধ। দুজনেরই ঐতিহাসিক লড়াই দেখে মিটমিট করে হাসল অনুরাগ। খেয়ালও করল না কতক্ষণ যাবৎ তার দিকে অপলক চেয়েছিল এক রমণী। বেশ অনেকটা সময় কেটে গেল সবার খেলায়। এক একবার এক একজনের কার্যকর্মে রীতিমতো হাসাহাসির রোল পড়ে গেল চারপাশে। লঞ্চের যাত্রাটা হয়ে উঠল দারুণ উপভোগ্য। সবার দিকে 2-3 বার করে ঘুরলেও একবারও ইরামকে বাগে পায়নি কেউই। বোতলটা যেন নাছর বান্দা, পণ করেছে ইরামের দিকে ঘুরবেই না। শেষমেশ সারিকার হাত থেকে সুগন্ধা বোতলটা কেড়ে নিল। আফাজান, আমারে দেন, এইভাবে হইব না। চু মন্ত সু, কালিকুত্তার গু। মন্ত্রবোধ পুঁতে দিয়ে সুগন্ধা বোতলটা ঘুরিয়ে দিল। নিঃশ্বাস আটকে দেখল সবাই। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বোতলটা ইরামের দিকে গিয়ে থামল। ইয়াস ইয়াস, এটাকেই বলে কালাকুত্তার অভিশাপ। সবাই একসাথে গর্জে উঠল জিত হাসিল হতেই। ইরাম সবার উত্তেজনা দেখে হাত উঁচিয়ে থামিয়ে মুচকি হেসে বলল, ডেয়ার। ইরামের বলতে দেরি, তিতলির সুযোগটা লুফে নিতে একটুও দেরি হলো না। যেন সে বহুক্ষণ যাবৎ পরিকল্পনা করে রেখেছিল। অন্য কেউ কিছু বলার আগেই তিতলি বলে বসল, আমাদের সবাইকে 1 মিনিট নেচে দেখাতে হবে। প্রথমটা সবাই স্তব্ধ হয়ে রইল। তিতলির কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ইরামের সঙ্গে নাচ জিনিসটা যায় নাকি? সে যে ধরনের শান্ত আর জটিল মস্তিষ্কর মেয়ে। অনুরাগ বাদ সাজল। আমরা বরং অন্য কিছু দেই, আরও ফানি। কেন? আমরা সবাই তো যা দেওয়া হয়েছে চুপচাপ করেছি। ইরাম আপু, ভাবি নাচলে দোষ কোথায়? বয়স হয়ে গিয়েছে মানি, কিন্তু এখানে আমরা তো সবাই বন্ধু বন্ধু। ইউ সি, ইউ ডোন্ট জাজ। হাত চাপড়ে হেসে উঠল তিতলি। এতক্ষণ যাবৎ যে মজার মুহূর্তটা গড়ে উঠেছিল সেটা কেমন যেন হঠাৎ করেই ভেঙে গেল। প্রত্যেকের মুখ থমথমে হয়ে রইল। সাইবান নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। ভ্রুকুচকে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই ইরামের কণ্ঠ প্রতিধ্বনিত হলো, নো প্লিজ জাজ। হুট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রমণী। হেঁটে গেল ক্যাবিনেটের মাঝখানের ফাঁকা জায়গাতে। সুগন্ধার দিকে তাকিয়েছে সে। কাঁধের ওড়না পেঁচিয়ে কোমরে বাঁধতে বাঁধতে আদেশ করল, নজরুলের গানটা ছাড়ো, শুকনো পাতার নূপুর পায়ে। প্রথমটায় সুগন্ধাও থ হয়ে রইল। পরক্ষণে অবশ্য ফোন নিয়ে ভলিউম বাড়িয়ে নেট থেকে গানটা বের করে ছাড়ল। সারিকা, অনুরাগ, তিতলি, সুগন্ধা প্রত্যেকেই বুঝি একদম নিঃশ্বাস আটকে সামনের দিকে চেয়ে রইল। গানের সুরে ভরে উঠল সমস্ত কেবিন। ইরাম অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো খোপা থেকে খুলে দিয়েছে। অবশেষে গানের লাইন প্রতিধ্বনিত হলো দেওয়ালে দেওয়ালে। ইরানের বালিকা যেন মরু চরিণী, পল্লীর প্রান্তর বনহর মরিণী। ইরামের শরীর দুলে দুলে উঠল তালে তালে। হাতের আঙুলের মাঝে ফুটল নাচের মুদ্রা। তরঙ্গের মতো খেলে গেল সে মেঝে জুড়ে। নমনীয়ভাবে বেঁকে গেল শরীর, কখনো এদিকে কখনো সেদিকে, যেন কলকলে নদী, যেথায় দরকার সেথায় বাঁকে। অপলক নয়নে চেয়ে রইল সকলে। আর সাইবান, সে সবার থেকে আলাদা। তার চোখজোড়া আটকে আছে অর্ধাঙ্গিনীর শরীরের ভাঁজে ভাঁজে। দুহাত দুদিকে ছড়িয়ে ঘুরতে লাগলো ইরাম। সে জানে শাস্ত্রীয়ভাবে ধরতে গেলে তার মুদ্রাগুলো একদম পারফেক্ট হচ্ছে না। অনেক বছরের অবহেলার ফল।
সে নাচছে শুধুমাত্র কিছু স্মৃতি থেকে, কিন্তু সাধারণের দৃষ্টিতে এসব ভুল ত্রুটি ধরা পড়বে না। তারা শুধু দেখে যাচ্ছে ইরামের কমল অবয়বের তরঙ্গ শৈল। জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। চোখ বুজে ফেলল ইরাম। ঘুরতে লাগলো আপন মনে, যেন এই ঘূর্ণনে কোনো শেষ নেই। চোখ বন্ধের পাতায় ভাসল একটি লুকায়িত স্বপ্ন। বাবার মৃত্যুর পর যে স্বপ্ন শুধুই স্বপ্নই হয়ে থেকে গিয়েছে তার। পেটের দায়, জীবনের তাগিদে শখের স্থান ছিল না কোনো, অথচ সেই শখটা আজও কেমন তার আত্মায় মিশে আছে। অধিকাংশ শাস্ত্রীয় বিদ্যায় সে ভুলে গিয়েছে, অথচ তার শরীর ঠিকই মনে রেখেছে কেমনভাবে দুলতে হয়, কেমনভাবে ঢেউয়ের মতন তালে তালে নিজেকে ভাসিয়ে দিতে হয়। ইস, যদি ঠিক এমন করে সব দুঃখ দুর্দশাকে ভুলে যাওয়া যেত, যদি এমনভাবেই নাচের মুদ্রার জগৎটাকে জিতে যাওয়া যেত, তবে কি খুব ক্ষতি হতো? সঙ্গীতের সাথে সাথেই থামল ইরাম। মেঝেতে বসে সুন্দর এক ইতি টানল। তার খোলা চুলগুলো ছড়ালো বাতাসে। ওড়নার কাপড় এড়িয়ে পড়ল স্রোতের মতন। হাঁপালো ইরাম সামান্য। চোখ তুলে সামনে তাকালো। দেখতে পেল বরফের মতন জমে থাকা প্রত্যেকটি মুখ। তিতলির চোখ জুড়ে অবিশ্বাস, কিন্তু সেসব তার কেন যেন দেখতে ইচ্ছে হলো না। অজান্তে দৃষ্টি গিয়ে থামল চেয়ারে বসে থাকা পুরুষটির দিকে। স্বামীর তার এক নাগারে চেয়ে আছে, চোখের পলক ফেলছে না, ঠোঁট জুড়ে একটুখানি ফাঁক হয়ে আছে, ঘাড়ের দিকটায় কয়েকটা ঘাম চিকচিক করছে। নাচছিল ইরাম, অথচ পাগলের মতন হাঁপাচ্ছে সাইবান। ওই ঘন কালো চোখের মাঝে ধোঁয়াশা দেখল রমণী, যেন ঝড়ের ঝাপটায় তোলপাড় খেয়ে যাচ্ছে উপকূলে। মাইন্ড ব্লোয়িং। সবার আগে হাততালি দিয়ে উঠল অনুরাগ, অতঃপর একে একে অন্যেরা, অথচ সাইবান এক চুলও নড়ল না। সে একইভাবে বসে চেয়ে রইল। বরফে পরিণত হয়েছে সে সম্পূর্ণ। ইরাম আস্তে করে উঠে দাঁড়ালো মেঝে থেকে। ভাবিজান, আপনি এত সুন্দর নাচ পারেন, কই কখনো তো বলেন না। সুগন্ধা মহা বিস্ময় নিয়ে বলল। ইরাম মুচকি হাসল। তেমন কিছু না, ছোটবেলায় কয়েক বছর কত্থক শিখেছিলাম, সেটাই আর কি। বেশিরভাগই ভুলে গিয়েছি এখন, একটু একটু মনে আছে। বলতে বলতে বিছানায় ফিরে এলো ইরাম। এই যদি একটু আধটু হয়, তাহলে পুরোটা মনে থাকলে কি হতো আর ভাবতে চাইছি না, সারিকা মন্তব্য করল। আর সমস্ত সময়টা জুড়ে শুধু দুইটা মানুষই একদম নীরব, বিহুল হয়ে থাকলো, এক তিতলি, অন্যজন সাইবান। ইরাম অন্তত কিছু আশা করেছিল, তবে সাইবানের কাছ থেকে তেমন কোনো মন্তব্যই এলো না। উল্টো অনুরাগ যখন জিজ্ঞেস করল, কিরে বেটা, তোর কেমন লাগলো? সাইবান নড়ল না, কিছুই বলল না, শুধু নিজের ঠোঁটে ঠোঁট চেপে ফেলল। তার অভিব্যক্তি বোঝা মুশকিল। কেমন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল চারপাশে। ইরাম অস্ফুট কণ্ঠে বলল, আলাদিন। ঠিক তখনই হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। ইরামের দিকে তাকালো না পর্যন্ত, বরং অহেতুক কঠোর গলায় বলল, খেলা শেষ, আমি বাইরে বাতাস খেতে যাচ্ছি। এইটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো কিছু। সাইবান হনহন করে হেঁটে দরজা খুলে কেবিনের বাইরে চলে গেল। বাকিরা সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল শুধু। ইরামের মনটা কেমন যেন চুপসে গেল। নিজের কোলের দিকে তাকিয়ে রইল সে। কি আশা করেছিল সে? একটা মন্তব্য, কিছুটা প্রশংসা, হয়তোবা। সে করলেও বাকি, না করলেও বাকি, বাকিরা তো করেছে, অথচ এর পরেও তার এমন খারাপ লাগছে কেন? বেশ কিছুক্ষণ পর ইজানকে খাইয়ে ঘুম পাড়ানোর সময় আরেক দফায় আশাহত হতে হলো ইরামকে। রাতের খাবার শেষে কেবিনে সাইবানের বদলে এসে ঢুকলো সুগন্ধা। ইরাম অবাক হয়ে গেল। মেয়েটি বিছানার এক কোণায় বসে বেনুনি পাকানো চুল খুলতে খুলতে জানালো, ভাইজান আমাদের কেবিনে গিয়ে বলে আমি যেন আজকে আপনার সাথে ঘুমাই। আরও নিজে? সুগন্ধা কাঁধ তুলে বলল, উনি বলে অনুরাগ দাদার সাথে ঘুমাইবেন। বিছানা ছেড়ে বালিশ গোছাতে লাগলো সুগন্ধা। ইরাম এক কোণায় বসিয়ে ছেলেকে বুকে নিয়ে ফ্যাল করে চেয়ে রইল। সাইবান এমনটা করলো কেন? সে তো কথা দিয়েছিল তারা এই ট্যুরে একসাথে থাকবে।
ভীষণ অভিমান জমল ইরামের মনে, কিন্তু কিছুই বলল না সে। বেশ হয়েছে, থাক সে দূরে, ইচ্ছে মতন। ইরামের আর কিছুই যায় আসে না। সত্যিই কি যায় আসে না? গভীর রাত, ঠিক কয়টা বাজে কারোরই খেয়াল নেই। রয়্যাল কেবিনের ভেতর সকলে নিদ্রাচ্ছন্দ। দুতলা কেবিনেটটির নিচতলায় বিছানায় ঘুমিয়েছে সাইবান আর অনুরাগ, ওপরের তলায় তিতলি আর সারিকা। লাইট বন্ধ, থেকে থেকে লঞ্চের দুলুনি টের পাওয়া যাচ্ছে। বিছানায় শুয়ে তাই অনুরাগের ঘুম আসছে না, তবুও চোখ বুজে মরার মতন পড়েছিল সে। কতক্ষণ কেটেছে হিসাব নেই। পাশ থেকে হালকা নড়াচড়ার কারণে মাথাটা কাত করে তাকালো। বড় একটা কম্বল ব্যবহার দুজনে। আবছা আধারিতে কিছু একটা চোখে পড়ল প্রথমে, পরে দেখা গেল কম্বল। সাইবান একেবারে মুড়ি দিয়ে শুয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো কম্বলের ভেতর হালকা আলো দেখা যাচ্ছে। চোখ কচলে ভালো মতো তাকালো অনুরাগ। না, ঠিকই দেখেছে, ওটা ফোনের আলো খুব সম্ভবত। কিছুক্ষণ আগেই তো ঘুমে কাদা ছিল ছেলেটা, এখন তবে লুকিয়ে লুকিয়ে কি দেখছে? কৌতূহল থেকে অনুরাগ অত্যন্ত সাবধানে ধীরে ধীরে কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে দিল। সাইবান নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে ঘুমন্ত ভাবা বন্ধুর নড়াচড়া খেয়ালই করল না। অনুরাগ সন্তর্পণে কম্বলের ভেতর পেছন থেকে সাইবানের ঘাড়ের কাছে মুখ নিয়ে গেল। চোখ মেলে অবাক হয়ে দেখল সামনের দৃশ্য। সাইবান পাশ ফিরে শুয়ে আছে, হাতে ফোন। ফোনের ব্রাইটনেস একেবারে লো থাকা সত্ত্বেও অন্ধকারের কারণে ভালোই চোখে পড়ছে। আর সেই ফোনের স্ক্রিনে ভাসছে ইরামের নাচ। চোখ বড় বড় হয়ে গেল অনুরাগের। নিঃশ্বাস আটকে নীরবে দেখল সে। খেলার সময় ইরামের নাচের ভিডিও। অদ্ভুত এক অ্যাঙ্গেল থেকে ভিডিও করা হয়েছে, বাঁকাভাবে চোখে পড়ছে। এটা সাইবানের কাজ, তাতে সন্দেহ নেই। কিন্তু ছেলেটা সবার থেকে লুকিয়ে ভিডিও করলো কখন? করেছে যখন, এখন এভাবে দেখছে কেন? অনুরাগ পাক্কা 10 মিনিট ওভাবেই ঘাপটি মেরে বন্ধুর কাণ্ড কারখানা দেখে গেল। সাইবান ইরামের নাচের ভিডিওটা বারবার দেখছে। শেষ হয়ে গেলে আবার টেনে প্রথম থেকে শুরু করছে। মাঝে মধ্যে আবার বিশেষ কিছু জায়গায় পজ করছে। ইরামের হাতের মুদ্রা জুম করে দেখছে, কখনো বা চোখ, কখনো চুল, কখনো বা ঠোঁট। প্রতিটি কোণ থেকে যত রকমভাবে সম্ভব সাইবান ভিডিওটা দেখেই চলেছে। অনুরাগের মুখস্থ হয়ে গেল কখন, কোথায়, কোন সেকেন্ডে কি হবে না হবে, কোথায় কোথায় সাইবান পজ করছে। অথচ ছেলেটা সামান্যও বিরক্ত হচ্ছে না। বারবার বারবার একই কাজ করে যাচ্ছে নিভৃতভাবে। 1, 2, 3, 16, 22-এর পর অনুরাগ গুণা ছেড়ে দিল। আর সম্ভব না তার পক্ষে এসব দেখা। সাইবানের কাঁধে অবশেষে হাত রেখে উপস্থিতি জানান দিল সে। এই জন্য বইয়ের কেবিন থেকে পালিয়ে এসেছেন মিস্টার আলাদিন? ইয়া আল্লাহ! অস্পষ্ট স্বরে ভড়কে উঠল সাইবান। হাত থেকে ফোনটা পিছলে বিছানায় পড়ে গেল। কম্বল ছুঁড়ে উঠে বসে গেল সে। প্রসারিত দৃষ্টিতে ধরা পড়া চুরের ভঙ্গিতে চেয়ে দেখল অনুরাগকে। তুই ঘুমাসনি? অনুরাগ মাথার নিচে 2 হাত দিয়ে আয়েশ করে শুয়ে বন্ধুর চেহারার দিকে তাকালো। ঘুমালে মাঝরাতে বিনোদন মিস করে যেতাম। আলো আধারের মাঝেও সাইবানের উজ্জ্বল ত্বকে ফুটে উঠল লালিমা, স্পষ্ট দেখা গেল। ধরা খেয়ে উপর হয়ে বালিশে মুখ গুজে ফেলল সে। অনুরাগ দুধর্ষ বন্ধুকে এমন নেতিয়ে পড়া লজ্জাবতীর মতো আচরণ করতে দেখে বেশ বিনোদন পেল। তুই পারলে বৌদিকে পুতুলের মতন কাচের বাক্সে সাজিয়ে শুধু আজীবন দেখেই যাবি। অনুরাগ, ভালো হচ্ছে না কিন্তু। গুঙিয়ে উঠে ফিসফিস করল সাইবান। অনুরাগ একগাল হাসল। এত অনুভূতি বুকে চেপে থাকিস কিভাবে? এখানে এলিই বা কেন? কেবিনে থাকার দরকার ছিল বৌদির সাথে, তাহলে অন্তত কিছুমিছু হতো। সেটাই তো সমস্যা। 2 হাত মুষ্টিবদ্ধ করে ফেলল সাইবান। বালিশে মুখ গুজে রেখে বলল, ওখানে থাকলে আমি নিজেকে আটকাতে পারতাম না অনুরাগ। কেবিনের ভেতর ইজান এবং সুগন্ধা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। ইরাম বেরিয়েছে বাইরে। তার কিছুতেই ঘুম আসছে না। মনে অভিমান আর মাথার ভেতর হাজারো চিন্তা। করিডোরের বেশিরভাগ লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। লঞ্চের ভেতরের অধিকাংশ যাত্রী নিদ্রাচ্ছন্ন। বাতাসে যেন এখন বরফ ঝরছে। ইরাম সাইবানের দেওয়া জ্যাকেটটা গায়ে জড়িয়ে বেরিয়েছে। তবুও কানে বাতাস লেগে হঠাৎ ঠান্ডা অনুভব হলো। থামল না সে। রেলিং ঘেঁষে হাঁটতে হাঁটতে এগোলো, অদৃশ্য, উদ্দেশ্যহীনভাবে।
নিজেকে নিজেই বুঝতে পারছে না ইরাম। সে তো পণ করেছিল, নিজের কেরিয়ার গড়া পর্যন্ত এই সম্পর্কের সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে, অথচ আজ একটা দিন তার সমস্ত অনুভূতিকে এভাবে বদলে দিল কিভাবে? অভিমান কেন হবে তার? সাইবান তার প্রশংসা করলো কি না করলো, বলল কি না বলল, তার সাথে থাকলো কি না থাকলো, এতে তো তার কিছুই যায় আসার কথা নয়। অন্তত এতদিন কিছুই যায় আসতো না, কিন্তু আজ এমন অস্বস্তি লাগছে কেন? সাইবান শুধু এক কেবিন থেকে অন্য কেবিনে গিয়েছে, এইটুকু কাণ্ডে এত দূরত্ব কেন অনুভূতি হচ্ছে? কি হয়েছে তোর ইরাম? নিজেকেই নিজে প্রশ্ন করল রমণী, অথচ উত্তর মিলল না। সে কি দুর্বল হয়ে পড়েছে? এই দুর্বলতার পরিণতি কি ভয়ঙ্কর নয়? অজান্তে ইরামের পা দুটো তাকে ঠিকই রয়্যাল কেবিনের দিকে নিয়ে গেল। সে টের পেল মাঝপথ পর্যন্ত পৌঁছে। এখানে কি করছে সে? সাইবানের ঠিকানায় কেন এসে দাঁড়ালো? ইরাম আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে চলে গেল। চলে যাওয়া দরকার তার, কিন্তু পারল না। সামনে একটি দৃশ্য তাকে থমকাতে বাধ্য করল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিতলি। মেয়েটির ভঙ্গিমা কেমন যেন, মাথাটা নুইয়ে আছে, শরীর হালকা দুলছে, চুলগুলো খোলা, তীব্র বাতাসে ঘুরপাক খাচ্ছে। ইরাম পায়ে পায়ে এগিয়ে গেল। কিছু একটা অনুভূত লাগছে তার কাছে, তাই আলতো হাতে হাত রাখলো সে তিতলির কাঁধে। তিতলি। তিতলি মুখ তুলে ইরামের দিকে তাকালো। রমণী টের পেল একটা কটু ঘ্রাণ। তিতলির চেহারাটা টকটকে লাল ভাব, চোখে ধোঁয়াশা। বুঝতে সমস্যা হলো না ইরামের, মেয়েটা ড্রাঙ্ক। না চাইতেও চিন্তা হলো তার। তুমি কেবিনের বাইরে কি করছো এই অবস্থায়? বিপদ হলে আমার সাথে আসো। তিতলির একটা হাত ধরে ইরাম টানল, অথচ মেয়েটাকে এক চুল নাড়াতে পারল না। তিতলি একটা ঝটকা দিয়ে উঠল, ইরামের হাতটা ছিটকে গেল। নিজেকে খুব চালু মনে করেন আপনি, তাই না? তিতলি গর্জে উঠল। মাদকের প্রভাবে তার জিভ জড়িয়ে গিয়েছে, হালকা টলছে সে। ইরাম ঘুরে দাঁড়ালো, শক্ত গলায় বলল, তুমি এখন কথা বলার অবস্থায় নেই, আমার সাথে চলো এক্ষুনি। আমাকে আদেশ করার আপনি কে? আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, কাকে ভালোবাসবো না বাসবো বলে দেওয়ার আপনি কে? ইউ বিচ! ইরাম হাত মুঠো পাকিয়ে ফেলল, নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করল। সে বুঝতে পারছে তিতলির মাথা ঠিক নেই। সে কি বলছে তা হয়তো নিজেও জানে না, কিন্তু নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে ইরাম এগোনোর চেষ্টা করল। ফাইন তিতলি, কাম ডাউন। আমি তোমার ক্ষতি করতে আসিনি। কেমন হয় যদি আমরা কেবিনে ফিরে এরপর কথা বলি? ক্ষতি করেননি? আমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞানকে কেড়ে নিয়ে বলছেন ক্ষতি করেননি? নাটকবাজ, মিথ্যেবাদী, হোমরেকার! ইরামের দৃষ্টি শক্ত হয়ে গেল। শাট আপ তিতলি, স্টপ ইট রাইট নাও। তিতলি টলতে টলতে কয়েক পা এগিয়ে মুখোমুখি দাঁড়ালো ইরামের, চোখে চোখ রেখে বলল, করব না স্টপ। কি করেছেন? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার যিনি আজ আমার কাছে নেই। শুধুমাত্র আপনার জন্য আমি আমার ভালোবাসা পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি। কেন এসেছেন আপনি? যে গর্তে ছিলেন সেখানেই থাকতেন, কেন আমাদের মাঝে এসে দাঁড়ালেন? হুট করেই ইরামের গায়ে জড়ানো সাইবানের জ্যাকেটটা দেখে তিতলির চোখ জ্বলসে উঠল। হাত বাড়িয়ে কলার আঁকড়ে ধরল সে, হুঙ্কার দিয়ে উঠল, কেন কেন কেন? শুধু আপনিই কেন? কেন আমার যিনি শুধু আপনাকেই চাই? কেন ও আমায় দেখেও দেখে না? আমার অনুভূতির কোনো দাম নেই? এ জগতে শুধু আপনি, ওর শয়নে স্বপনে মরণে জীবনে শুধু ইরাম ইরাম আর ইরাম। কেন? আমি কি দোষ করেছি? আমার জায়গাটা হাতিয়ে নিলেন কেন আপনি? শুরু থেকে আমি ওর কাছে ছিলাম, আপনি ছিলেন না। তিতলি আমার কথা, না না না, আপনি ছিলেন না, ওর সাথে আপনি ছিলেন না। আপনার কোনো অস্তিত্বই ছিল না ওখানে। যিনি যখন চুরমার হয়ে ভেঙে গিয়েছিল, যখন তিল তিল করে নিজেকে গড়ছিল, আপনি ওর পাশে ছিলেন না। আমি ছিলাম। আমি ওর হাত ধরেছি, ওর বুকে সাহস দিয়েছি, ওকে আগলে রেখেছি। আপনি কিছুই করেননি, অথচ আজ সব কিছু আপনার। তিতলির হাত দুইটি চেপে ধরেও ছাড়তে পারল না ইরাম। পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে মেয়েটি, শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে।
চোখ উপচে অশ্রু গড়াতে শুরু করেছে। ইরাম একটা ধমক দিতে বাধ্য হলো। নিজেকে সামলাও, তোমার মাথা ঠিক নেই। আমার মাথা আপনি ঠিক থাকতে দেননি। আপনি আমার থেকে সব কেড়ে নিয়েছেন। যে জিনিস আপনি গড়েননি সে জিনিস আমার থেকে চুরি করেছেন। আপনি আপনার এক্সের সাথে মজায় মজায় থেকেছেন। তখন আমি শুধু আমিই ছিলাম জিনির পাশে। ইরামকে ঝাঁকিয়ে কেঁদে চিৎকার করে উঠল তিতলি। আমার জিনি ভাঙতে ভাঙতে আর নিতে না পেরে সুইসাইড করতে গিয়েছিল, নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। আপনি ছিলেন না ইরাম, তখন আপনি ছিলেন না ওর পাশে, আমি ছিলাম। বরফ হয়ে গেল ইরাম। তিতলি চিৎকার করে অনেক কিছুই বলে গেল এরপরেও, অথচ তার মাথায় আর কিছুই ঢুকলো না। ওই একটা শব্দ তার কানের ভেতর ঘুরপাক খেতে লাগলো। সুইসাইড, আত্মহত্যা, আলাদিন। Every night in my dreams I see you, I feel you, that is how I know you. Go on. Far across the distance and spaces between us, you have come to show you. Go on. Near, far, wherever you are, I believe that's the hardest. Go on. হ্যালো এভরিওয়ান, আজকে সত্যি সত্যি অনেক বেশি কিউট মোমেন্ট ছিল অ্যান্ড এত সুন্দর একটা ধামাকা ছিল, জাস্ট অস্থির। আর হ্যাঁ, ফার্স্টে আমি উল্টাপাল্টা গিয়েছিলাম, তাই লাস্টেরটুকু তোমাদের জন্য গেয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 31তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।